ঝাড়খণ্ড ভারতবর্ষের এমন একটা রাজ্য যেটা মূলত তার ন্যাচারাল রিসোর্সের জন্য বিখ্যাত, যে কারণে ধানবাদকে দ্য কোল সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। আবার এই ঝাড়খণ্ডেই রয়েছে এমন অনেক ছোটোখাটো পাহাড় এবং ঝর্ণা, যে কারণে রাজধানী রাঁচিকে সিটি অফ ওয়াটারফলস বলা হয়। কিন্তু এইসব ফেমাস জায়গা বাদ দিলেও এই ঝাড়খণ্ডেই লুকিয়ে রয়েছে এমন অনেক প্রাকৃতিক সৌন্দর্য, যার কথা আজও অনেক মানুষ জানে না। কিছুদিন আগে আমি এরকমই একটা জায়গার খোঁজ পাই ইনস্টাগ্রামের রিল স্ক্রোল করতে গিয়ে। তো ইন্ট্রো দেখে জায়গাটার সৌন্দর্য কতটা সেটা আশা করি কিছুটা হলেও বুঝে গেছো, বাট জায়গাটাকে আরও ভালো করে জানতে হলে সবার আগে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে। তো ইনস্টাগ্রামে রিলস দেখার পর সবার আগে আমি গুগলে সার্চ করি সেই জায়গাটাকে। যেটুকু জানতে পারি জায়গাটা পড়ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়, এবং অ্যাজ পার গুগল নিয়ারেস্ট স্টেশন হলো মহারাজপুর, যেটা আমার কাছে একদমই আননোন একটা স্টেশন। তাই সহজ উপায়ে কীভাবে পৌঁছানো যায় দেখে নিয়ে সবার আগে পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে রাত 10:05 গৌড় এক্সপ্রেস ধরে তারপর পৌঁছাই রামপুরহাটে। হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম রামপুরহাট জাংশন। যেমনটা তোমরা ইন্ট্রোতে দেখলে, আমার সোলো ট্রিপ সিরিজকে কন্টিনিউ রেখে কলকাতার কাছাকাছি একটা সুন্দর জায়গাকে এক্সপ্লোর করার জন্য আজকের আমি বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার উদ্দেশ্যে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে রাত 3:34 আর আমি রয়েছে রামপুরহাট জাংশন স্টেশনে। এখান থেকে আমার ট্রেন রয়েছে ভোর 6:15 মহারাজপুর নামের একটা স্টেশনের উদ্দেশ্যে। আর এখন আমার হাতে প্রায় 2 ঘন্টারও কম সময় রয়েছে। এই টাইমটুকুনি আমি এই রামপুরহাট স্টেশনে একটু রেস্ট করে নিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে ভোরের আলো ফুটলেই। গুড মর্নিং ফ্রম রামপুরহাট জংশন। রামপুরহাটে রাতের 2 ঘন্টা কাটিয়ে ভাবলাম দিনটা শুরু করব 1 কাপ চায়ের সাথে। কফি হবে? চা? কিন্তু চা না পেয়ে অগত্যা ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম সকাল 6:15 রামপুরহাট থেকে সাহেবগঞ্জ যাওয়ার প্যাসেঞ্জার লোকাল অলরেডি দিয়ে দিয়েছে। এবার এই ধরনের লোকাল ট্রেনে এর আগে আমি কখনো চড়িনি, তাই দেরি না করে উঠে গিয়ে একটা উইন্ডো সিটে বসে পড়লাম। এবং প্রায় 3টে ঘন্টা জানলা থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এসে পৌঁছালাম সেই মহারাজপুর স্টেশনে। তো ফাইনালি আমি এসে পৌঁছালাম মহারাজপুর স্টেশনে। এই জায়গাটা এসে দেখছি মোটামুটি স্টেশনটা বেশ ভালোই, বাট একদমই নতুন আমার জন্য এই জায়গাটা। এখানটায় আসার আগে 2 দিন যে আমি এই জায়গাটা সম্পর্কে রিসার্চ করেছি, তাতে এই জায়গাটার নাম শুনেছি, না হলে এই জায়গাটার নাম আমি আগে থেকে জানতামও না। এনিও এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 9:20। এবার স্টেশনের বাইরে যাই। বাইরে গিয়ে দেখি এখান থেকে যেখানে আমি যাবো বলে আজকে এসেছি সেখানটায় যাওয়ার জন্য টোটো বা অটো কি উপায় রয়েছে। তো ফার্স্ট ইমপ্রেশনে স্টেশনটা আমার বেশ সুন্দর লেগেছিল। ট্রেন নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, তাই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফ্লাইওভার ব্রিজ দিয়ে মিনিট 2 হাঁটার পর বাইরে এসে দেখলাম কোনো টোটো বা অটো নেই। খোঁজ নিয়ে জানতে পারি সামনের ওই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটা ধরে গেলেই পাবো অটো স্ট্যান্ড। এমনিতে জায়গাটা তো খুবই সুন্দর লাগছে, পাহাড় দিয়ে ঘেরা, ভালো। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে প্রচণ্ড রোদ। তোমরা দেখে বুঝতে পারছো চারিদিকে সূর্যের তেজটা আসছে, দেখো। এইবার সকাল থেকে 1 কাপ চাও খেতে না পারায় বেশ ভালোই খিদে পেয়েছিল, তাই রাস্তার ধারে একটা দোকান দেখে সবার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ওই দোকানের কচুরিটা আমার দারুণ লেগেছিল। যাই হোক, ব্রেকফাস্ট করে নিয়ে আরও মিনিট 5 হাঁটার পর এসে পৌঁছাই হাইওয়েতে। আজকের ওয়েদারটাই দেখে এরকম হবে একদম এক্সপেক্টেড ছিল না। মারাত্মক গরম, রোদে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই সামনে দেখতে পাচ্ছি 2-3টে টেম্পো টাইপের দাঁড়িয়ে রয়েছে। এবার অটো স্ট্যান্ডে এসে জানতে পারি মতি ঝর্ণার ডিস্টেন্স এখান থেকে প্রায় 4 কিলোমিটার, যেটা যেতে জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা। কিন্তু লোক না হলে 200 টাকা দিয়ে রিজার্ভ করে যেতে হবে। অগত্যা কিছুটা বার্গেনিং করে 100 টাকায় রাজি করিয়ে বসে পড়ি অটো। গ্রামের রাস্তার দুধারে পাহাড় দেখতে দেখতে মিনিট 10 পর অবশেষে এসে পৌঁছাই ইনস্টাগ্রাম রিলসে দেখা সেই জায়গাতে। তো এই হচ্ছে বন্ধুরা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার
মতিনাথ ধাম অথবা মতি ঝর্ণা। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মতি ঝর্ণা। এখানটায় কিন্তু ভালো মতো ওর আওয়াজ আসছে আর খুবই সুন্দর দারুণ দেখতে লাগছে। দেখতে পাচ্ছ দুটো স্টেপে ঝর্ণাটা রয়েছে। অ্যাকচুয়ালি ওই উপরটায় আমরা উঠতে পারবো না, যদি উঠতে পারতাম তাহলে আরও ভালোভাবে পুরো সোর্সটা দেখা যেত। এনিওয়ে, তো এইটা হচ্ছে এর পার্কিং স্পট। তোমরা দেখতে পাচ্ছ এদিকে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই অটোয় করেই আমি এসেছি। আর এখানে একটা 4 হুইলারও দাঁড়িয়ে রয়েছে, এটা পার্কিং স্পট। ওই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে আমাদের ভিতরে যেতে হবে। আর আমরা উপরে না উঠতে পারলেও ওর নিচে একটা মন্দির রয়েছে, একটা জলাশয় রয়েছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো চলো ভিতরে যাই, গিয়ে জায়গাটাকে এক্সপ্লোর করা যাক। সত্যি বলতে একটা ঝর্ণায় যাওয়ার আগে যে এইরকম একটা গেট থাকতে পারে তা আমি আশা করিনি। মনে হচ্ছিল যেন কোনো একটা চিড়িয়াখানায় প্রবেশ করছি। কত করে টিকিট? যাই হোক, 5 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। গেট পার হয়ে মতি ঝর্ণা যাওয়ার জন্য আরও 100 মিটার মতো হাঁটতে হয়। আর এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো যে এখানে প্রপারভাবে পাবলিক টয়লেট বানানো রয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। তারপর একটুখানি এগিয়ে গিয়ে সামনের ওই বড় গাছটা পার হতেই পুরো ঝর্ণাটার একদম ক্লিয়ার ভিউ দেখতে পেলাম। এবার যেমনটা একটু আগেই বললাম যে ঝর্ণাটা যেখান থেকে পড়ছে সেখানে যাওয়ার রাস্তা তো রয়েছে, কিন্তু এখানটা ক্লিয়ারভাবে লেখাও রয়েছে সুরক্ষার দৃষ্টিকোণ থেকে খেয়াল রেখে উপরে যাওয়ার রাস্তা এখন বন্ধ করা রয়েছে। আমি সেরকমটাই জেনে এসেছিলাম যে উপরে যাওয়ার রাস্তা তো রয়েছে, বাট উপরে যাওয়া যাবে না। যাই হোক, উপরে যেতে পারলে তো ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, এই ভেবে এগিয়ে গেলাম। এবং তারপর গিয়ে পৌঁছালাম সেই ঝর্ণার ফুট হিলে। ফার্স্ট ইমপ্রেশন এই জায়গাটা আমার দারুণ লেগেছিল। একটা ছোট্ট পুলের উপর দাঁড়িয়ে একদম চোখের সামনেই দেখতে পাচ্ছিলাম সেই বিশাল ঝর্ণাটাকে। এখানে ঝর্ণার জলকে আর্টিফিশিয়ালভাবে স্টোর করে রাখার জন্য এই জলাশয়টা বানানো হয়েছে এবং এই জলাশয় থেকে অতিরিক্ত জল গিয়ে আবার একটা ছোট্ট ঝর্ণার সৃষ্টি করেছে। তো এই হচ্ছে মতি ঝর্ণা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। আমি সিরিয়াসলি বলছি, আমি এরকমটা এক্সপেক্ট করিনি। কি হাইট থেকে পড়ছে আর কি দারুণ লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এখানটা বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় কিন্তু জলাশয় টাইপের রয়েছে, সবাই এখানে স্নান করছে দারুণ। আর একটা মন্দির রয়েছে এখানে দেখতে পাচ্ছি, কি মন্দির আমি জানি না। আর যখন স্নান করা যাচ্ছে এখানটায়, তো আমিও রেডি হয়ে এসেছি, বাড়ি থেকে স্নান অবশ্যই করব। আর এই ঝর্ণার জলটা কিন্তু এই দিকটাতেও এসে বেরোচ্ছে, এখানটাও দেখতে পাচ্ছ তোমরা অনেকে রয়েছে। আর এখানটাও কিন্তু স্ট্রিমটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এবং এই পুলটা থেকে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে নিচে নামলে এই জলাশয় থেকে নিচে নামা জলের ধারার দারুণ একটা ভিউ দেখতে পাওয়া যায়। তো জায়গাটাকে একটু ঘুরে দেখার পর এইবার সময় এসেছিল এই ঝর্ণার জলে স্নানের মজা নেওয়ার। তাই আর দেরি না করে আমিও নেমে পড়লাম এই জলে স্নান করতে। ঘণ্টাখানেক এই ঠান্ডা জলে স্নানের মজা নেওয়ার পর এইবার সময় এসেছিল মন্দিরের ভিতরে প্রবেশ করার। এখনো পর্যন্ত আমি জানতামই না যে এটা কি মন্দির, কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করার পর যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। এবং ভিতরে প্রবেশ করে এখানে একটা কথা আমার মাথায় এলো। গতবারে কেদারকণ্ঠ ট্রেকে যাওয়ার সময় দেরাদুনের শ্রী টপকেশ্বর মহাদেব মন্দিরের আকৃতিও হুবহু এইরকমই, অর্ধেকটা পাহাড়ের নিচে, এবং যেটা বাইরে থেকে দেখে কোনোভাবেই বোঝা সম্ভব নয়। মহাদেবের বেশিরভাগ মন্দিরই এইরকম পাহাড়ের নিচে অবস্থিত। সত্যি বাইরে থেকে দেখে কোনোভাবে বোঝা সম্ভবই ছিল না যে ভিতরটা এইরকম হতে পারে। মন্দির থেকে বেরিয়ে আমার সাক্ষাৎ হলো এনাদের সাথে। এখানে আসলে কিন্তু এদের থেকে অবশ্যই সাবধান, হাতে কোনো রকম খাবার দাবার থাকলে কিন্তু একদমই নিস্তার নেই।
তো বন্ধুরা ফাইনালি আমার এই জায়গাটা ঘোরা হয়ে গেল, স্নান করা হয়ে গেল, মন্দির দর্শনও হয়ে গেল। জায়গাটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে, দারুণ জায়গা। কলকাতার কাছাকাছি একদিনের জন্য ঘুরে যাওয়া যেতেই পারে। স্পেশালি তো ঝর্ণাটার তো কোনো তুলনাই নেই, খুব সুন্দর দেখতে লাগছে। আর সব থেকে বড় কথা, ভিতরে মন্দিরটায় আমি আগে যতক্ষণ না ঢুকেছি ততক্ষণ বুঝতে পারিনি যে মন্দিরটা ওরকম ভিতরে পুরো পাহাড়ের গুহার নিচে মন্দিরটা, দারুণ লাগলো। আর এখানটা তোমরা যদি আসো, এই সামনেটা দেখতে পাচ্ছ, এখানে একটা পার্ক মতো বানানো রয়েছে। আর ভিতরে তো উপরে তো যাওয়া যাচ্ছে না, উপরে যাওয়াটা তো ব্লক করে রেখেছে। তো এবার এখান থেকে আমি বেরিয়ে যাব মহারাজপুর স্টেশনের দিকে। বিকেল 5টার সময় আমার মহারাজপুর থেকে ট্রেন রয়েছে, আর রাত 12টায় হচ্ছে রামপুরহাট থেকে ট্রেন রয়েছে শিয়ালদা যাওয়ার জন্য। তো আমার উদ্দেশ্য হলো আমি এই চ্যানেলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে এই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং পৌরাণিক কাহিনী ডকুমেন্টারি স্টাইলে তোমাদের সামনে তুলে ধরবো। এখন শুরুতে বিহার এবং ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য দিয়ে শুরু করেছি। তোমাদের সাপোর্ট থাকলে আশা করি গোটা দেশের গল্প তোমাদের শোনাতে পারো। এছাড়াও ট্রেকিং এবং ক্যাম্পিং এইসব আমার ভীষণ পছন্দের জিনিস। তাই এইরকম সিনেম্যাটিক এবং স্টোরি টেলিং ট্রাভেল ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে স্ক্রিনের উপর আসা ভিডিও দুটো একদম মিস করো না।